হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে আজ 46। কয়েকদিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশান বেরিয়ে যাবে। আজ হচ্ছে 9 আগস্ট। কয়েকদিনের মধ্যেই তোমাদের বেরিয়ে যাবে নোটিফিকেশান, ঠিক আছে। অলরেডি গেজেট প্রকাশিত হয়ে গিয়েছে। তো আমরা কন্টিনিউ করব প্রত্যেক দিন ক্লাসগুলো। সন্ধ্যে 7টার সময় প্রত্যেক দিন আমাদের ক্লাসটা আসছে। এই যে ক্লাসগুলো সন্ধ্যে 7টার সময়, এই ক্লাসগুলোর মাধ্যমে যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে 30 নাম্বার, সেই 30 নাম্বারটা তোমরা কভার করতে পারবে, ঠিক আছে। তো চলে যাব আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখো। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন কবে? তার আগে বলবো, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। টেলিগ্রামে গিয়ে যদি গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করো তাহলেও কিন্তু আমাদের চ্যানেল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন কবে? সালটা আমরা প্রত্যেকেই জানি 1915 সাল, কিন্তু জানতে হবে দিনটা কবে। যদি তোমরা জানো একটা জিনিস, যেমন হচ্ছে প্রবাসী ভারতীয় কোন দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়? প্রবাসী ভারতীয় দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়? সেটা হচ্ছে 9 জানুয়ারি। কেন পালন করা হচ্ছে? কারণ 9 জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, ঠিক আছে। আর দক্ষিণ আফ্রিকায় প্রায় তিনি 21 বছর কাটিয়েছিলেন, তারপর তিনি সেখান থেকে ভারতে চলে এসেছিলেন। চলে যাও পরবর্তী প্রশ্ন। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। 2 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ওয়ার্ল্ড যেটা মানে বিশ্ব লিঙ্গ বৈষম্য বা গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত সেটা বলতে হবে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচিতে ভারতের র্যাঙ্ক কত? লিঙ্গ বৈষম্য সূচিতে ভারতের র্যাঙ্ক কত? কারেক্ট আনসার হয়ে যাবে ভারতের র্যাঙ্ক হচ্ছে একেবারে লাস্টের দিকে 131। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা এটা প্রত্যেক বছর প্রকাশিত হয়, 148টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 131। মানে ভারতে প্রচুর লিঙ্গ বৈষম্য রয়েছে, ছেলে এবং মেয়েদের মধ্যে অনেক বৈষম্য রয়েছে, সেই জন্যই কিন্তু এত র্যাঙ্ক পেছনে। কর্মক্ষেত্রে বলো বা সামাজিক জায়গাতে বলো বা যে কোনো জায়গাতে। প্রথম 3টি দেশ হলো আইসল্যান্ড প্রথম স্থানে, ফিনল্যান্ড দ্বিতীয় স্থানে, নরওয়ে তৃতীয় স্থানে। আমি তোমাদের বলেছি যে কোনো সূচি বা যে কোনো র্যাঙ্কিংয়ে আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এগুলোকেই তুমি পাবে, অন্য কোনো দেশ পাবে না। এই প্রথম 1 থেকে 3-এর মধ্যে এই দেশগুলোই থাকবে। 3 নম্বর হচ্ছে গুপ্ত বংশের সোনার মুদ্রা হিসেবে পরিচিত ছিল কোনটি? নিম্নের যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে কোনটি গুপ্ত বংশের সোনার মুদ্রা? এখানে আমরা WBCS মেন 2014 লেখা রয়েছে, এটা WBCS মেন 2014 প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এই ধরনের প্রশ্নগুলোই আমরা রাখি, ঠিক আছে। তো গুপ্ত বংশের সোনার মুদ্রা হিসেবে পরিচিত ছিল দিনার বা ডিনার। গুপ্ত বংশের যে স্বর্ণ মুদ্রা সেটা ছিল ডিনার বা দিনার, ঠিক আছে। যে প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী সময়কালে এই মুদ্রাগুলো লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে, সেখানে। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্ন। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে কিন্তু। মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব জিতলেন কে? মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব জিতলেন কে? প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, কারণ এইবারের যে মিস ওয়ার্ল্ড কম্পিটিশান, সেই মিস ওয়ার্ল্ড কম্পিটিশানটা আমাদের ভারতের হায়দ্রাবাদে আয়োজিত হয়েছিল। আর ভারতের পক্ষে পার্টিসিপেন্ট ছিলেন নন্দিনী গুপ্তা। আর এবারে প্রথম হয়েছেন বা খেতাবটা জিতেছে কে? সুচাতা চঙ্গশ্রী খেতাবটা জিতেছে। চলে যাও পরবর্তী প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের মধ্যে কে 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? 1 মিনিট সময় নিয়ে নেব তোমাদের কাছে। তোমরা যদি আমাদের পেড ব্যাচে জয়েন করতে চাও, অর্থাৎ এই সমস্ত ক্লাসের পিডিএফ ম্যাটেরিয়াল সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ম্যাটেরিয়াল সঙ্গে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টে জিকের স্টাডি ম্যাটেরিয়াল, লাস্ট মিনিট সাজেশন, পিডিএফ, ইবুক, সমস্ত কিছু স্টাডি ম্যাটেরিয়াল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে 30 নাম্বার আছে সেই 30 নাম্বারের জন্য যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নাম্বারে প্রত্যেকে তোমরা হোয়াটসঅ্যাপ করো।
তোমাদেরকে বলে দেবো কত পেমেন্ট করতে হবে, কিভাবে আমাদের পেড গ্রুপে প্রাইভেট গ্রুপে জয়েন করবে। আর এই গ্রুপে জয়েন করলে তোমরা পরীক্ষা পর্যন্ত আমাদের সাবস্ক্রিপশান পাবে এবং পরীক্ষা পর্যন্ত আমাদের সমস্ত রকমের সাপোর্ট পাবে। ঠিক আছে, তো যদি জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, WBSSC গ্রুপ CD লিখে মেসেজ করলেই হবে, আমরা ডিটেলস পাঠিয়ে দেবো। তো 1784 সালে যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন কে? উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন 1784 সালে। নেক্সট হচ্ছে টাটা IPL 2025-এর খেতাব জিতেছে কোন দল? এবারের যে IPL সেই IPL এর খেতাব জিতেছে কোন দল? পাঞ্জাব এবং ব্যাঙ্গালোরের মধ্যে ফাইনাল খেলা হয়েছিল, সেখানে বেঙ্গালুরু বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবারে প্রথমবারের মতো IPL খেতাব জিতেছে পাঞ্জাবকে পরাজিত করে। ঠিক আছে, 7 নাম্বার হচ্ছে ONGC এর সম্পূর্ণ নাম কি? ONGC এর সম্পূর্ণ নাম কি? ONGC এর সম্পূর্ণ নাম কি? কারেক্ট আনসার হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে অপশান বি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1956 সালে। আর এটার বর্তমান প্রধান কে রয়েছেন, বা প্রশ্ন থাকতেই পারে যে চেয়ারম্যান এবং CEO কে রয়েছেন, তো হবে অরুণ কুমার সিং। কে হবে? অরুণ কুমার সিং বর্তমানে চেয়ারম্যান এবং CEO। অরুণ কুমার সিং হচ্ছেন চেয়ারম্যান এবং CEO। পরবর্তী ONGC বলে দিলাম, সঙ্গে সঙ্গে অনেক সময় প্রশ্ন থাকে যে NTPCর পুরো নাম কি? NTPC হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। তারপর আরেকটা রয়েছে যেমন ONGC তো হলো, মনে পড়ছে না, যাই হোক। 8 নাম্বার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় নবীনগর সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট ফেজ 2 এর শিলান্যাস করলেন? কি করলেন? নবীনগর সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট ফেজ 2, অর্থাৎ একটা থার্মাল পাওয়ার, সেই থার্মাল পাওয়ারের ফেজ 2 এর শিলান্যাস বা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বলতে হবে এই যে এটা কোথায় আছে, নবীনগরটা হচ্ছে ঔরঙ্গাবাদ। কোথাকার ঔরঙ্গাবাদ? বিহারের ঔরঙ্গাবাদে রয়েছে। তাহলে অপশন বি যারা করবে একদমই ঠিক। চলে যাব 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? এই ধরনের প্রশ্নও পরীক্ষায় হামেশাই কিন্তু আসে। 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন 1947 সাল থেকে 64 সাল পর্যন্ত জওয়াহরলাল নেহরু। ঠিক আছে, তারপর 1901 মনে রাখতে হবে, 1964-65 সাল যে সালটা, 1964 সালে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, কিছুদিন হয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী কিছুদিনের জন্য হয়েছিলেন। তারপরে হচ্ছেন কিছুদিনের জন্য হলেন সেই বছরই, এখানে প্রথমে হলেন গুলজারিলাল নন্দা, তারপরে হলেন সেই বছরই হলেন লাল বাহাদুর শাস্ত্রী। 1964 সালে কিছুদিন মাত্র কয়েকদিন করেছিলেন। 1966 সালে আবার চলে এলেন গুলজারিলাল নন্দা। তারপরে 1966 সালেই চলে এলেন ইন্দিরা গান্ধী। 1966 সাল থেকে 1977 সাল পর্যন্ত তিনি ছিলেন। 1975 সালে তিনি এমার্জেন্সি ভারতে চালু করেছিলেন বা এমার্জেন্সি এনেছিলেন, এবং 1977-এর পর 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই। 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তারপরে আসছে মোরারজি দেশাইয়ের পর চরণ সিং। ঠিক আছে, 10 নম্বর, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা হয়েছিল? জাতকের গল্পগুলো কোন ভাষায়? জাতকের গল্প বলতে কি, যে ভগবান বুদ্ধের মৃত্যুর পর যে ভগবান বুদ্ধের জীবনী নিয়ে যেসব কাহিনীগুলো, সেগুলোকে বলা হয় জাতকের কাহিনী। আর এই জাতকের কাহিনীগুলো যে ভাষায় লেখা ছিল সেটা হচ্ছে পালি ভাষায় লেখা ছিল। কোন ভাষায় লেখা হতো? পালি ভাষায় লেখা হতো জাতকের কাহিনীগুলো। 11 নম্বর, নিচের কোন রাজ্যের একটি বিধান পরিষদ আছে? আমরা জানি প্রত্যেকটা রাজ্যেই, আমাদের পশ্চিমবঙ্গে যেমন বিধানসভা আছে যেখানে টোটাল সিট হচ্ছে 294টা, সেন্ট্রালে যেমন লোকসভা এবং রাজ্যসভা আছে, তেমনি রাজ্যেও কিন্তু বিধানসভা এবং বিধান পরিষদ থাকার কথা। কিন্তু সব রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই, মাত্র 6টি রাজ্যে বিধান পরিষদ আছে, বাকি অন্যান্য রাজ্যে সমগ্রটাই বিধানসভা শুধুমাত্র আছে।
আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধান পরিষদ গঠন করার জন্য একটা তৎপরতা দেখা গিয়েছিল, কিন্তু সেটা বর্তমানে এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আর বিধান পরিষদ আগে কিন্তু পশ্চিমবঙ্গে ছিল, পশ্চিমবঙ্গে আগে বিধান পরিষদ ছিল, কিন্তু পরে সেটাকে ভেঙে দেওয়া হয়। তাহলে এখন বলছে, আমি কি বললাম 6টি রাজ্যে বিধান পরিষদ আছে, সেই 6টি রাজ্যের নামটা তো বলতে হবে। তাহলে কোন কোন 6টি রাজ্যে বিধান পরিষদ আছে? তাহলে সাউথের 4টি রাজ্য আছে, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বিহার এবং উত্তরপ্রদেশ। তাহলে এখানে কি হবে? উত্তরপ্রদেশ। আরেকবার বলে দিচ্ছি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, এই 6টি রাজ্যে শুধুমাত্র বিধান পরিষদ আছে, আর অন্য কোনো রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই। ক্লাস কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু বলবে, আর বলবে যে আর কী ধরনের ক্লাস চাই বা কী করালে তোমাদের আরও সুবিধা হবে, সেগুলো তোমরা বলবে, তাহলে আমি সেরকম করার চেষ্টা করব। কাচের রুবি লাল রঙের কারণ কি? কাচের রুবিটা লাল রঙের দেখায় কেন? কারণ কাচের রুবির মধ্যে অসংখ্য ছোট্ট ছোট্ট ক্ষুদ্র কণিকা থাকে, যে কণিকাগুলো গোল্ডের মতো জিনিস দিয়ে যেগুলো তৈরি থাকে। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, এই কণিকা কি করে, এর মধ্যে যখন আলোক রশ্মি আসবে, সায়েন্সের বিষয়টা একটু বুঝিয়ে বলে দিচ্ছি। আর এটা যখন আলোক রশ্মি আসবে এই রুবির মধ্যে, তখন কিন্তু প্রায় সমস্ত আলোক রশ্মিটাকেই, যত কালারের আলোক রশ্মি থাকে সবগুলোকে শোষণ করে নেই। শুধুমাত্র লাল কালারের যে আলোক রশ্মি সেটাকে শোষণ করতে পারে না, সেটা প্রতিফলিত হয়, সেই জন্য পুরো কাঁচটাই লাল রঙের দেখায়। ঠিক আছে। আর এর মধ্যে থাকে ক্রোমিয়াম অক্সাইড। কারণটা কি? ক্রোমিয়াম অক্সাইড থাকে ছোট্ট ছোট্ট কণিকার মধ্যে, সেই জন্য এটাকে লাল রঙের দেখায়। তেরো নম্বর হচ্ছে, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা দিতে পারেন কাকে? লোকসভার স্পিকার, লোকসভার অধ্যক্ষকে স্পিকার, রাজ্যসভার অধ্যক্ষকে উপরাষ্ট্রপতি। তাহলে লোকসভায় থাকবেন স্পিকার, সেই স্পিকার তার পদত্যাগপত্র কাকে জমা দিবেন? ডেপুটি স্পিকার অব দ্য হাউস অব দ্য পিপল। হাউস অব দ্য পিপল অর্থাৎ লোকসভার যে ডেপুটি স্পিকার, সেই ডেপুটি স্পিকারকে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। 14 নম্বর প্রশ্ন দেখব আমরা, পুকোড হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুকোড়ে বা পুকোড হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুকোড হচ্ছে একটা খুব ভালো ট্যুরিস্ট প্লেস, একেবারে নিরিবিলি জায়গার মধ্যে, একটা লেক রয়েছে। ঠিক আছে, কেরালার ওয়াইনাদ জেলাতে একেবারে নিরিবিলি জায়গাতে একটা লেক রয়েছে, সেই লেকটার নাম হচ্ছে পুকোড লেক। এটা হচ্ছে মানে একটা ট্যুরিস্ট প্লেস। তাহলে কেরালা, অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্নে যাব, ডলার বহু বইটির লেখক নিচের মধ্যে কে? ডলার বহু যে বইটা, এই বইটা কে লিখেছেন? নারায়ণ মূর্তিকে আশা করি তোমরা অনেকেই চেনো। নারায়ণ মূর্তি হচ্ছেন যে ইনফোসিস যে কোম্পানি, সেই ইনফোসিসের প্রতিষ্ঠাতা হচ্ছে নারায়ণ মূর্তি। সেই নারায়ণ মূর্তির স্ত্রী হচ্ছেন সুধা মূর্তি। ঠিক আছে, তো সুধা মূর্তি ডলার বহু বইটি লিখেছেন। এই নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তি, এই দুজনের জামাই হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। বর্তমানে নেই, তো 2 বছর আগেও ছিলেন, 1 বছর আগেও। ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির জামাই। 16 নম্বর দেখবো আমরা, বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছিল? বোকারো যে ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? সোভিয়েত ইউনিয়ন, বা তখন ছিল ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন এর সহায়তায়। বর্তমানে এটা রাশিয়া হয়ে গেছে। তো যৌথ উদ্যোগে এটা তৈরি করা হয়েছিল। সালটা হচ্ছে 1964, 1964 সাল। 1978 সাল থেকে এটার কার্যক্ষমতা চালু হয়। আমি যে বর্তমানে অঞ্চলে বসবাস করি, এই যে বোকারো ইস্পাত কারখানার দৌলতেই কিন্তু আমাদের পুরো এলাকা, পুরুলিয়া জেলার পুরো আমাদের অঞ্চলটা, কয়েকটা থানা বলতে পারো, 4-5টা থানা, পুরোটা টিকে আছে এই কিন্তু বোকারো ইস্পাত কারখানা।
বোকারো ইস্পাত কারখানা না থাকলে কিন্তু আমাদের এই এরিয়াতে কোনো রকমের কিচ্ছু কাজ নেই। এই ঝাড়খণ্ডের একটা ইস্পাত কারখানার জন্য পুরো এরিয়াটা টিকে আছে। 17 নম্বর, নিচের কোন উৎপাদনের জন্য রামাগুন্ডম বিদ্যুৎ কেন্দ্র বিখ্যাত? রামাগুন্ডম থার্মাল পাওয়ার বা রামাগুন্ডম থার্মাল পাওয়ার আমি বলে ফেললাম, এখানে থার্মাল পাওয়ার বলে কিছু লেখা নেই, এখানে বলছে যে বিদ্যুৎ কেন্দ্র বিখ্যাত কোন উৎপাদনের জন্য? জলবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ হচ্ছে, নাকি পারমাণবিক বিদ্যুৎ, নাকি তাপ বিদ্যুৎ, নাকি বায়োগ্যাস? তো রামাগুন্ডমটা হচ্ছে তাপ শক্তি বা থার্মাল পাওয়ার। ঠিক আছে, রামাগুন্ডম হচ্ছে থার্মাল পাওয়ার বা তাপ শক্তি। এখানে প্রায় 2600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। 18 নম্বর হচ্ছে দ্বীপ অঞ্চল সহ ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? দ্বীপ অঞ্চল সহ বলেছে। দ্বীপ অঞ্চল সহ বললে দ্বীপ অঞ্চল সহ মানে কোনটা? এই যে ধরো এইদিকে আন্দামান নিকোবর ছোট ছোট দ্বীপ আছে, সেই দ্বীপগুলোর যে উপকূল রেখা, সেই উপকূল রেখা এবং ভারতের এই যে পুরোটার উপকূল রেখা, এই পুরোটা ভারতের এই পুরোটার উপকূল রেখা আর দ্বীপগুলোর উপকূল রেখা মিলিয়ে ভারতের টোটাল যে কিলোমিটার, সেই টোটাল কিলোমিটারটা কত হচ্ছে? টোটাল কিলোমিটার 7516.6 কিলোমিটার। আর যদি বলা হয় যে এই যে দ্বীপ এরিয়াটা বাদ দিয়ে কত, তাহলে 5423 কিলোমিটার হচ্ছে দ্বীপ এরিয়াটা বাদ দিয়ে। ঠিক আছে, আর একটা প্রশ্ন থাকে যে ভারতের মধ্যে কোন রাজ্যের উপকূল রেখা হচ্ছে বৃহত্তম? তাহলে 1600 কিলোমিটার। গুজরাটে সবচেয়ে বেশি সমুদ্র উপকূল রয়েছে, সেটা হচ্ছে গুজরাট, 1600 কিলোমিটার। চলে যাও পরবর্তী প্রশ্ন 19, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? এই প্রশ্নটা তো আমি 1000 বার করিয়েছি তোমাদের। ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত রয়েছে। 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছিলেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছিলেন? এটা লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। 21 নম্বর, প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কোন নৃত্যের সাথে যুক্ত? প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ হচ্ছে কত্থক ডান্সার। অপশন 4, কত্থক ডান্সার ইজ দ্য কারেক্ট আনসার। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পান? প্রথম ভারতীয় হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো চন্দ্রশেখর ভেঙ্কট রমন। রমন এফেক্টের জন্য তিনি কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই চন্দ্রশেখর ভেঙ্কট রমন প্রথম ভারতরত্ন হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। 23 নম্বর প্রশ্ন, লাস্ট পর্যন্ত দেখো, লাস্টের প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা বলবে। কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করে? প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া। 24 নম্বর প্রশ্ন চলে যাব, নিচের মধ্যে কে 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? কারেক্ট আনসার হবে দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 25 নম্বর প্রশ্ন, সম্রাট কনিষ্কের সভাকবি ড্যাশ বুদ্ধচরিত নামে বুদ্ধের জীবনী রচনা করেন? এই উত্তরটা বলতে হবে। সম্রাট কনিষ্কের সভাকবি কে বুদ্ধচরিত নামে বুদ্ধের জীবনী রচনা করেছিলেন? এই উত্তরটা তোমরা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেককে রিকোয়েস্ট, এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং বেশি করে ভিডিওটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দাও। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে জয়েন করো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থাকো।